TV9-এর সব দর্শককে শুভেচ্ছা। আজকের যে সাবজেক্ট ফ্রেম করা হয়েছে যে এসআইআর এর প্রভাব পড়লো কিনা সেটা বলতে গিয়ে আসলে মুশকিল হচ্ছে। আজকে এখানে এত অনির্বাণের সমাহার যে গুলিয়ে যাচ্ছে। অনির্বাণ দা রয়েছে, সঞ্চালক আমার বন্ধু, অনির্বাণের ম্যাজিক ফিগার আছে একমাত্র যা দেখা যায় সংখ্যাগরিষ্ঠতায় অনির্বাণ রয়েছে। তো সঞ্চালক অনির্বাণ, আমার সহ প্যানেলিস্ট অনির্বাণ রয়েছে। তো এখানে সঞ্চালক অনির্বাণ বলার সময় বলছিল যে এই অঙ্ক কঠিন, অঙ্ক কি কঠিন। তো আমার মনে পড়ছিল যে আজ থেকে প্রায় 22-23 বছর আগে চন্দ্রবিন্দুর একটা অ্যালবাম ছিল, অ্যালবামটার নাম জুজু। সেই জুজু অ্যালবামে একটা গান ছিল, অঙ্ক কি কঠিন দাদা, অঙ্ক কি কঠিন। কেন অঙ্ক কঠিন? আসলে অঙ্কের প্রশ্নপত্রে সিলেবাসে লেখা ছিল রোহিঙ্গা। যেদিন পরীক্ষা হলে প্রশ্নটা এলো, দেখা গেল রোহিঙ্গার বদলে সাবজেক্টে চলে এসছে মতুয়া আর তপশিলি। তো স্বাভাবিক অঙ্ক কঠিন। এবার মুশকিল হচ্ছে, দেখুন এই 2002 সালে যখন এই অ্যালবামটা রিলিজ হয়, এবার এসআইআর এর বেঞ্চমার্কও ধরা হয়েছিল 2002। আর এসআইআরটা যখন ইমপ্লিমেন্ট করা হচ্ছে 2025 সাল, সেই 2025 সালে আবার একটা সিনেমা রিলিজ করলো, সিনেমাটার নাম আবার অঙ্ক কি কঠিন। 2025 সালে যখন সিনেমাটা রিলিজ করছে তখন আমরা দেখলাম যে অঙ্কটা কি করে মেলাতে হচ্ছে। ঠিক 58 লক্ষের মধ্যে আপনি যদি ইউনিফর্মলি দেখেন যে বাংলার 72% মানুষ হিন্দু, 28% মাইনরিটি, তার মধ্যে 26% মুসলমান এবং বাকি অন্য সম্প্রদায়। স্বাভাবিকভাবে 58 লাখ মানুষের নাম যখন বাদ যাবে, সংখ্যাগরিষ্ঠ তো হিন্দুর নামই বাদ যাবে। কি বলা হয়েছিল? 1,20,00,000 রোহিঙ্গা। আমি জানি না পাপিয়া দেবী ওনার টালিগঞ্জে 94 নম্বর ওয়ার্ডে বাড়ি, কটা রোহিঙ্গা খুঁজে পেয়েছেন আজ অব্দি আইডেন্টিফাই করে যদি দেখাতে পারেন, আমরাও এনলাইটেন্ড হব। আমাদের ভালো লাগবে যে কটা রোহিঙ্গা পাপিয়াদির বাড়ির কাছাকাছি পাওয়া গেল। 1,20,00,000 রোহিঙ্গার কথা বলে এখনো নির্বাচন কমিশন আমাদের একজন রোহিঙ্গাকেও দেখাতে পারেনি। উল্টে যেটা হলো, গোটা বাংলার মানুষকে লাইনে দাঁড় করানো হলো, একটা অসভ্য নির্মম প্র্যাকটিসের মধ্যে দিয়ে যেতে বাধ্য করা হলো। এবং ফাইনালি ঠিক আফরিন যেটা বলেছে সেটা অর্ধসত্য। হ্যাঁ, নিশ্চিতভাবে প্রথম দফায় যখন ওরা বলেছিল, ওরা ভেবেছিল বেছে বেছে ঘুষপেটিয়া তাদের নাম বাদ যাবে। কিন্তু বাংলার সংখ্যালঘু মুসলমান যাদের সকলের প্রকৃত ডকুমেন্ট আছে, তারা সব ডকুমেন্ট যখন জমা দিল, তাদের নাম স্বাভাবিক কারণেই বাদ পড়েনি। তার জন্য তাদের নাম বাদ দিতে হবে বলে লজিক্যাল ডিসক্রিপেন্সি করা হলো। ঠিক ভারতবর্ষে এতগুলো রাজ্য হচ্ছে, কতগুলো রাজ্যে আন্ডার অ্যাডজুডিকেশন হয়েছে অনির্বাণদা? আর কোন রাজ্যে আন্ডার অ্যাডজুডিকেশন করা হয়েছে? সরাসরি ডিলিট করে দেওয়া হতো যদি মমতা বন্দ্যোপাধ্যায় সুপ্রিম কোর্টে সওয়াল না করতেন। 60 লক্ষকেই ডিলিট করা হতো। সওয়াল করেছিলেন বলেই মাইক্রো অবজারভারদের হাত থেকে সুপ্রিম কোর্ট ক্ষমতা সরিয়ে নিয়েছিল। ইলেকশন কমিশনকে কার্যত চোর বুঝিয়ে দিয়েছিল সুপ্রিম কোর্ট, যে তোমার মাইক্রো অবজারভারদের হাতে ক্ষমতা থাকবে না। ভাবুন, ইলেকটোরাল রোল ঠিক করার ক্ষমতা ইলেকশন কমিশনের হাত থেকে সরিয়ে দিয়েছে স্বয়ং দেশে সুপ্রিম কোর্ট। এর থেকে বড় অনাস্থার কি হতে পারে? সুপ্রিম কোর্ট বুঝিয়ে দিয়েছে তোমরা ভোট চুরি করতে এসছো। জুডিশিয়াল অফিসারদের হাতে ক্ষমতা দেওয়া হয়েছে, কিন্তু জুডিশিয়াল অফিসাররাও তো অ্যাভেলেবল ডকুমেন্টের বেসিসেই কাজ করবেন, যেই ডকুমেন্ট সম্পূর্ণভাবে তাদের কাছে দেওয়াই হয়নি। এটা প্রমাণ হলো এই কিছুদিন আগে 5 তারিখ, 6 তারিখে লাস্ট ডেট অফ নমিনেশন ছিল ফার্স্ট ফেজের। ফারাক্কার কংগ্রেসের প্রার্থী মোহতাব শেখ, তিনি সরাসরি সুপ্রিম কোর্টে স্পেশালি ট্রাইব্যুনালের কাছে অ্যাপিল করলেন এবং কলকাতা হাইকোর্টের সিজেআই, এক্স সিজেআই, ফরমার সিজেআই টিএস শিবগানাম স্পেশাল বেঞ্চ বসালেন, তার বাড়িতে এজলাস বসালেন। শুনানি হলো, স্পেশাল শুনানিতে দেখা গেল সমস্ত ডকুমেন্ট আছে, অথচ তার নাম বাদ। একই ঘটনা নওদার ক্ষেত্রে, একই ঘটনা ফারাক্কার ক্ষেত্রে। আপনি ভাবুন, নন্দলাল বসু যে সংবিধান কনস্টিটিউশন ভারতবর্ষের, তার যিনি অলঙ্করণটা করেছিলেন, তার পরিবারের নাতিদের নাম বাদ। বিচারপতি, তার পরিবারের নাম, তার নাম বাদ। যে অফিসারকে ইলেকশন কমিশন ডিউটি দিচ্ছে, সে নিজের আন্ডার অ্যাডজুডিকেশন হয়ে ডিলিটেড, এদিকে তাকে অফিসিয়াল ডিউটি অ্যাসাইন করে দিচ্ছে ইলেকশন কমিশন। এই যে অসভ্য প্রসেস, আসলে এটা পুরোপুরি ভোট চুরি করার জন্য নেমেছিল। হাতে নাতে ধরা পড়ে গেছেন। আমি টালিগঞ্জের বিজেপি প্রার্থী, উনি অনেকগুলো কথা বললেন। আমার শুধু উনি সলিল চৌধুরীর লাইন দিয়ে শুরু করলেন। তো যদি সলিল চৌধুরী আজকে বেঁচে থাকতেন, যে বিজেপি ভারত কা বাচ্চা বাচ্চা জয় জয় শ্রীরাম বলেগা বলে কদিন আগে রামনবমীর দিন উত্তরপ্রদেশে মসজিদে ঢুকে প্রার্থনারত সংখ্যালঘু মানুষকে পিটিয়েছে,
এই তাদের প্রার্থীর মুখে যদি দেখতেন না, ভাগ্যিস সলিল চৌধুরী মারা গিয়েছেন, আজকে বেঁচে থাকলে হয়তো আত্মহত্যা করতেন। আমি শুধু টালিগঞ্জের বিজেপি প্রার্থীকে বলবো, একটা প্রবাদ আছে, হিস্ট্রি রিপিটস ইটসেলফ, ইতিহাস নিজেকে পুনরাবৃত্ত করে। আর টালিগঞ্জের ইতিহাস হচ্ছে, টালিগঞ্জে যারা বিজেপির প্রার্থী হয় তারা আবার পরে তৃণমূলে চলে এসে তৃণমূলের নেতা মন্ত্রী হয়ে যায়, আবার পরবর্তীকালে সাংসদও হয়। আমি জানি না ইতিহাস নিজেকে পুনরাবৃত্ত করবে কিনা, আমাদের লক্ষ্য থাকবে নিশ্চয়ই সেদিকে। শুধু বিজেপির প্রথম প্রতিনিধি আরেক দিদি বলছিলেন যে মহিলা ও যুবদের 3,000 টাকা করে ব্যাংকে দেওয়া হবে, সমৃদ্ধ করা হবে। দিদি, এখনো বাংলার মানুষ এই 15 লাখ পেয়েছে 2024-এ, খরচ করে উঠতে পারেনি। ওই 15 লাখ টাকা খরচ করার পরে তারপর না হয় আবার 3,000 টাকার গল্প বলবেন। আর শুধু একটা কথা বলবো, এই এখন লোকসভা নির্বাচন, আজকে আবার ওই অমিত শাহ দেখলাম কদিন আগে, গতকাল সম্ভবত, তিনি এসে এই সংকল্প পত্র ইত্যাদি কি সব বললেন, ঘোষণা করলেন। তো গত 2024-এ লোকসভা নির্বাচনের আগে যখন শাহবাবু এসেছিলেন না, এখান থেকে ঢিলছড়া দূরত্বে, অনিবান্ধ আপনাদের স্টুডিওর থেকে ঢিলছড়া দূরত্বে নিউ টাউনে নবীন বিশ্বাস বলে একজন ভদ্রলোকের বাড়িতে গিয়েছিলেন। তার স্ত্রী খুব সুন্দর রান্না করেন, পনিরের ডালনা, ভেন্ডি ভাজা, ধোকা, শুক্তো রান্না করেছিলেন। চেটে পুটে পঞ্চব্যঞ্জন সহ অমিত শাহ তার বাড়িতে বসে দাওয়ায় বসে খেয়েছিলেন। খাওয়ার পরে শুধু তারা একটাই আবদার করেছিলেন যে আমরা হিন্দু তপশিলি নবীন বিশ্বাস, আমরা এদেশে নিশ্চিন্তে থাকতে পারবো তো। বরাভয় দিয়েছিলেন অমিত শাহ এই এসআইআরে, তার নামও আন্ডার এডজুডিকেশন হওয়ার পরে ডিলিটেড। অমিত শাহকে খাওয়ানোর ফল ভুগছেন, যেই থালায় বিজেপি খায় সেই থালা সবার আগে ফুটো করে। ধন্যবাদ। আমার পূর্ববর্তী বক্তা বিজেপির প্রার্থী টালিগঞ্জের পাপিয়া অধিকারী, নিশ্চিতভাবে তিনি সলিল চৌধুরী, তার পরিবার তারা চিনতেন। মুশকিল হচ্ছে যখন তারা চিনতেন তখন পাপিয়াদি বামের তলায় ফুটকি লাগিয়ে রাম হননি, তখনও পাপিয়াদিরাও আইপিটিএকেই সমর্থন করতেন। তাই ওই পূর্বাশ্রমে যেরকম আগে সন্ন্যাসীরা নাম উচ্চারণ করে না, পাপিয়াদি ওই অশ্বত্থামা হত বলে ইতি গজটা আর বললেন না, সেটা ভালো কথা। কিন্তু এই যে ধরুন স্কুল ইত্যাদি বলছিলেন, পাপিয়াদি আপনার যশস্বী প্রধানমন্ত্রী, মহামহিম 56 ইঞ্চি, তাকে জানি না সম্ভব হবে কিনা, যদি পারেন একবার জিজ্ঞাসা করবেন আপনার যশস্বী প্রধানমন্ত্রী দেশের বাজেটে জিডিপির কত % শিক্ষা খাতে বরাদ্দ করেছে। শিক্ষা খাতে বামপন্থীরা এক সময় দাবি করতেন জাতীয় আয়ের 6% শিক্ষা খাতে বরাদ্দ করতে হবে। আপনি তাই তো 1.8% বরাদ্দ করেছে লাস্ট ফিনান্সিয়াল ইয়ারে। আর পশ্চিমবঙ্গে এত সমালোচনার পরেও 13.1% বরাদ্দ জিএসডিপির এডুকেশনে। পার্থক্য তো আছেই নিশ্চয়ই। আপনি বলছিলেন, আমার ভালো লাগছিল যে ওই আমির খানের লাগান সিনেমার কথা। বিশ্বাস করুন, আমার সাথে সাথে ওই ভুবনের ক্যারেক্টারটা মনে পড়লো, আমির খান, যেখানে পুরো টিমকে ইউনাইটেড করেছেন। আমাদের তো ভুবন আছে, লাগান আমির খান আছে, তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়। আপনাদেরকে দিদি, সোমবার সুকান্ত মজুমদার, মঙ্গলবার শুভেন্দু অধিকারী, বুধবার শ্রমিক ভট্টাচার্য, বৃহস্পতিবার লকেট চ্যাটার্জি, শুক্রবার দিলীপ দা বলবে আমি তাহলে বাদ যাবো কেন, শনিবার আপনারা মহিলা মোর্চা, আর রোববার আমরা সবাই রাজা, আমাদেরই রাজার রাজত্বে। তো এই 7 দিনে যারা প্রতিদিন ওই লাগান রোলটা পাল্টে ফেলছেন, তারা বাংলা দখল পরে ভাববেন, আগে বিজেপির সাংগঠনিক বিষয়টা ভেবে নিলে ভালো হয়। তো আমি এখানে একটু আগে প্রথমে বিজেপির প্রথম প্রতিনিধি বললেন মোদিজি ইজিক্যাল টু এসআইআর। মোদিজি মানেই তো এসআইআর। দেশের নির্বাচন কমিশনার, এবং মাথায় রাখতে হবে এই প্রস্তাবটা ছিল স্বয়ং শ্রদ্ধেয় লালকৃষ্ণ আদবানিজির। আদবানিজি এবং বিজেপির পক্ষ থেকে 2009 সালের পর থেকেই বলা হচ্ছিল UPA 2 এর সময় যে ফরমেশন অফ ইলেকশন কমিশন, সেই সময় প্রস্তাব দেওয়া হয়েছিল লালকৃষ্ণ আদবানির পক্ষ থেকে 2012 সালে। পাপিয়াদি, আপনি তখনও বিজেপি নন, তখন আপনি বামপন্থী। তখন প্রস্তাব দেওয়া হয়েছিল যে চিফ ইলেকশন কমিশনার পোস্টটাকে রাজনীতির ঊর্ধ্বে রাখা হোক, এই জন্য প্রধানমন্ত্রী, লিডার অফ অপোজিশন এবং সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস তারা মিলে ঠিক করবে দেশের মুখ্য নির্বাচন আধিকারিক কে হবে, যাতে নিরপেক্ষতা থাকে। তো লালকৃষ্ণ আদবানিজির দেওয়ার প্রপোজাল খারিজ করলেন কে? নরেন্দ্র মোদী। কি করলেন? নিজে প্রধানমন্ত্রী, লিডার অফ অপোজিশন আর ওনার ক্যাবিনেটের একজন মিনিস্টার, মানে 3 জনের মধ্যে 2 জনই বিজেপি। মানে ওনারা যাকে চাইবেন, আপনারা যাকে চাইবেন, তিনিই হবেন ভ্যানিশ কুমার। তো স্বাভাবিক মোদিজি ইজিক্যাল টু এসআইআর হবে। দিদি অফেলিয়াদি, আপনি অফেন্ডেড হবেন না। কিন্তু আমি আমার বামপন্থী প্রতিনিধি আফরিন ও ভালো বলেছে, বালিগঞ্জের প্রার্থী একটা তারুণ্যের স্বপ্ন নিয়ে এগোচ্ছে। উনি বলছেন যে সর্বদলীয় বৈঠক কেন ডাকা হলো না, পার্টি সেক্রেটারি মোহাম্মদ সেলিমের সাথে কেন কথা বলা হলো না। কি করে বলবে বলুন তো? এই কদিন আগে ফেব্রুয়ারি মাস, প্রেমের মাস গেছে, ভ্যালেন্টাইন ডে এর ঠিক আগের দিন সেলিম সাহেব মন বুঝতে চলে যাচ্ছেন ওয়েস্টিন হোটেলে হুমায়ুনের। যেই হুমায়ুন বিজেপির থেকে 1000 কোটি টাকা নিয়েছেন, তার মধ্যে 300 কোটি পকেটে রেখে
বলছেন। এবং দেখুন, যেই হুমায়ুন এতদিন 70-30-এর গল্প দিয়েছে, যেই হুমায়ুনকে এতদিন যারা গালিগালাজ করেছে, যেই হুমায়ুনের নাম বললাম, বিজেপির প্রতিনিধিও মাথা নাচ্ছেন, না না ওই ভিডিও ঠিক না। আর ওই ভিডিও ঠিক না বলছে তো আসাউদ্দিন ওয়াইসি আজকে বলে দিয়েছে জোট ছিন্ন করে। আপনারা আগ বাড়িয়ে কেন ভিডিওর অথেন্টিসিটি নিয়ে প্রশ্ন তুলছেন? ফরেনসিকে পাঠাতে বলুন না, আমরা তো বলছি না। যদি ওই ভিডিও ফেক না, আমি জানি না এআই আজ অব্দি এই টেকনিক্যাল প্রযুক্তিতে পৌঁছয়নি যে ফেক এআই ভিডিও দিয়ে ওই গলার ভয়েস ওরকম বিকৃত ভাষায় হিন্দি করা যায়। এআই এর ভিডিওর কোয়ালিটি হয় অনেক এইচডি কোয়ালিটির, এআই এর ভয়েস হয় অনেক উন্নত কোয়ালিটির। ওই ভাঙা হিন্দির ভিডিও এআই আজ জেমিনিও করতে পারেনি আজ অব্দি। তৃতীয় কথা, আমি ওই বলছিলেন যে ওই ভোটার কারুর কেনা নয়, বামপন্থী প্রতিনিধি, আপনি ঠিকই তো, ভোটার তো কারুর কেনা নয়, এরম ভাবে দাগিয়ে দেওয়া উচিত। আচ্ছা আফরিন, আপনি নিশ্চিতভাবে সিপিএম এর তরুণ প্রজন্মের নেত্রী। আমি যতটুকু মনে হয় আপনার থেকে একটু বড় নেতার নাম অশোক ভট্টাচার্য, রাজ্যের প্রাক্তন মন্ত্রী ছিলেন, শিলিগুড়ির মেয়র ছিলেন। কদিন আগে সেলিম সাহেবকে মঞ্চে বসিয়ে কি বলেছেন জানেন? গত 3টে ভোটে আমাদের ভোটাররা, আমাদের কমরেডরা দল বেঁধে বিজেপিকে ভোট দিয়েছে, আমরা বলবো এবার আর বামের ভোট রামে যাবে না। আমরা বলিনি, মঞ্চে সেলিম সাহেব বসার। ভোটার তো কারুর কেনা নয়। এই যে বাম এবং রামের তত্ত্ব আমাদের বলতে হচ্ছে না, এখানেও তো বামপন্থী মননের পাপিয়া অধিকারী রামের প্রার্থী হয়ে যাচ্ছেন। ভোটার তো কারুর কেনা নয়। মনে হয়েছে গণতান্ত্রিক দেশ, সকলের সমান অধিকার আছে, যে যেখানে খুশি যাবেন। কিন্তু আবারও আমরা বলছি, ওই হাঁস ছিল সজারু, ব্যাকরণ মানি না, হয়ে গেল হাঁসজারু, কেমন এটা জানি না। তো বাংলার মানুষকে যারা হাঁসজারু বানানোর চেষ্টা করছে না, এই এসআইআর এর কোপ নিয়ে বৈধ নাগরিককে একটা অসভ্য প্রসেসের মধ্যে দিয়ে, ঠিকই তো, হ্যাঁ, মুসলমান বলে আদারাইজেশন করা হচ্ছে, করছে, ডেলিভারেটলি করছে এই অসভ্য কেন্দ্রীয় সরকার। এদেশের বুকে মুসলমান হওয়াটা অপরাধ নয়। ভারতবর্ষ যেদিন স্বাধীন হয়েছে সেদিনকেও 2 পাকিস্তান তদানীন্তন মিলে যতজন মুসলমান পাকিস্তানের মাটিকে আপন করেছিল, তার থেকে বেশি মানুষ এই ভারতবর্ষের মাটিকে আপন করেছিল মুসলমানরা। ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রাম মুসলমান ছাড়া অসম্পূর্ণ ছিল। কিরায়াদার হ্যায় জাতি মকান থোড়ি না হ্যায়, সভি কা খুন হ্যায় শামিল ইয়া কি মিট্টি মে, কিসি কি বাপ কি হিন্দুস্তান থোড়ি না হ্যায়। যারা মুসলমানদের নিয়ে অসভ্যতম করেছে, যারা সংখ্যালঘু মানুষের সাথে সাথে সাধারণ হিন্দুদের নিয়ে অসভ্যতম করেছে, হয়রানির লাইনে দাঁড় করিয়েছে, ভোটের লাইনে 23 আর 29 তারিখ সেই বাঙালি ওদের জবাব দেবে। অনির্বাণ, যেটা একদম কোনো কথা বলবে না, বরঞ্চ আমি সৌজন্য দেখিয়ে ওদের হাত নাড়লাম, হ্যাঁ, এবং তারা আস্তে হয়ে গেল। সৌজন্যটা ইজ ভেরি এফেক্টিভ। কিন্তু আমি যেটা বলছি, যেটা আমার দেশ, আগে তো দেশপ্রেম। আমাদের এখানে বার খাওয়া ক্ষুদিরাম কথাটা বলা হয়, মানে কিভাবে ক্ষুদিরামকে অপমানিত করা হয়, অবমাননা করা হয়। বার খাওয়া ক্ষুদিরাম মানে একটা বাচ্চা ছেলে। আমি একটা জিনিস ঠিক বলেছেন, আমি সমর্থন করে জিজ্ঞাসা করছি, রাজা রামমোহন রায় সে ব্রিটিশের দালাল ছিল দিদি? আপনার মন্ত্রী বলছে এবং শিক্ষামন্ত্রী বলছে রাজা রামমোহন রায় ব্রিটিশের দালাল। কারা বলছে? যারা ব্রিটিশের কাছে 6 বার মুচলেখা দিয়ে জেল থেকে ছাড়া পেয়েছে, সাভারকারের উত্তরসূরিরা। দ্বিতীয়ত দিদি, আর একটু আগে একটু কথা বলেন না বাংলা ভাষা ধ্রুপদী ভাষা, আপনাকে রেকটিফাই করে দিই। যখন প্রথম ধ্রুপদী ভাষার লিস্ট বেরিয়েছিল, বাংলা ভাষা ওয়াজ নট ইনক্লুডেড ইন দ্যাট লিস্ট। পশ্চিমবঙ্গ সরকার থেকে অফিসিয়াল চিঠি দিয়ে প্রতিবাদ জানানো, হ্যাঁ সিপিএম এর সাথে আমাদের বিরোধ রয়েছে, সেদিন সিপিএমও এর বিরুদ্ধে প্রতিবাদ করেছিল। তারপরে বাংলা ভাষা বিক্ষোভের পর, প্রতিবাদের পর আপনারা ওই লিস্টে ইনক্লুড করেছিলেন। আর বলছেন রুলিংটা এনেছে। আমি আফরিনকে জিজ্ঞেস করবো, আমার একটা অবজেকশন আছে স্ট্রং। এইখানে আমরা কালচারাল হেজিমনির কথা বলি তো, গ্রামশির হেজিমনি তত্ত্ব থেকে এখানে অনির্বাণ হেজিমনি হচ্ছে। আমার মনে হয় বাকি প্যানেলিস্টরা একটু বলি আমরা, আমি অনির্বাণকে কন্ট্রাডিক্ট করে বলছি। আমি শুধু একটা জিনিস জানতে চাই, পাপিয়া দেবী টালিগঞ্জের প্রার্থী, টালিগঞ্জের একজন নাগরিক, তার নাম বিতান অধিকারী, 100 নম্বর ওয়ার্ডের বাসিন্দা ছিলেন। পেহেলগামে জঙ্গি হানায় মারা গিয়েছিলেন। বিতানের দেহ যখন এসেছিল দিদি, আপনার লিডার অফ অপোজিশন, আমারও লিডার অফ অপোজিশন, এবং আপনার দলের নেতারা সবাই মিলে এয়ারপোর্টে গেছিলেন। আপনার বর্তমান বিধায়ক রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস নিজে সেখানে উপস্থিত ছিলেন, ববি হাকিম ছিলেন। তার অব্যবহিত পরে 7 দিন পরে দিদি আরেকজন মানুষের মৃতদেহ হলো জানেন? আমার দেশকে লড়াই করতে গিয়ে ওই সন্ত্রাসবাদীদের বুলেটে ঝাঁঝরা হয়ে আসা মৃতদেহটার নাম ছিল ঝন্টু আলী শেখ, ভারতের সেনাবাহিনীর জওয়ান। ঝন্টুর মৃতদেহকে রিসিভ করার জন্য না কোনো বিজেপির নেতা যায়নি। শুধু তাই না, নদিয়ার যে পাড়ায় ঝন্টুর বাড়ি, সেই পাড়ার বিজেপির মন্ডল কার্যকর্তা, তার ফোন রেকর্ডিং ভাইরাল হয়েছিল, বলেছে ও তো মুসলমান, আমাদের ভোট দেয় না, ওর বাড়িতে গিয়ে কি হবে? যারা এই মাইন্ডসেট নিয়ে এসআইআর করে, তাদের এসআইআর এর আউটকাম কি হতে পারে? রাষ্ট্রবাদী মুসলমান বললেন না, ঝন্টু আলী শেখকে রাষ্ট্রবাদী প্রমাণ দিতে হবে। ঝন্টু আলী শেখকে প্রমাণ দিতে হয় না তার রাষ্ট্রবাদী, কিন্তু হিন্দুদের সঙ্গে যারা যোগ দিয়েছে সেখানেও কিন্তু এক মহিলা ছিলেন, সেইখানে একজন পণিচালক
পরিচালক মুসলমান নাম ভুলে নিজের যাবেন না। জীবনকে বাজি রেখে হিন্দু পর্যটকদের বাঁচিয়েছিলেন, সেটা আপনারা- আপনারা বলবেন না। আপনারা ধর্মের সব ভিত্তিতে কথা বলা মানুষকে হয়। বিভাজন করেন, মোদিজি এই চশমা সবসময় দিয়ে বলেন ফাইয়ারে মানুষকে সবকা বিভাজন সাথ, করেছেন। আপনারা এই বাংলা ঠাট্টা হিন্দু করলে মুসলমানের চলবে না। ঐক্যবদ্ধ বাংলা, এই জন্যই ভারতের বাংলা থেকে মধ্যে প্রত্যাখ্যাত কোনো হবে। রকম